মৌসুমী যখন খুব ছোট ছিল তখনই সে তার মাকে হারিয়ে বসে। তবে মা মারা যাওয়ার পর মৌসুমীর বড় দাদা এবং বাবা দুজনে মিলে মৌসুমীকে খুবই আদর যত্নে বড় করে তোলার চেষ্টা করে। তারা মৌসুমীকে কখনোই বাড়ির কোনো কাজকর্ম করতে দেয়নি, এমনকি মৌসুমী নিজে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেত না। বাবা এবং দাদা দুজনে মিলে বাড়ির সমস্ত কাজকর্ম করত এবং রান্নাবান্না করে মৌসুমীকে খাওয়াতো। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মৌসুমী বিবাহ উপযোগী হয়ে ওঠে। আর কয়েক মাসের মধ্যেই মৌসুমীর সঙ্গে অনিলের বিয়ে হয়। অনিলকে বিয়ে করে মৌসুমী তার শ্বশুর বাড়িতে চলে যায়। অনিল, আমার জন্য একটু আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো তো। এত জার্নি করে শ্বশুর বাড়িতে আসতে গিয়ে আমার মাথা খুব যন্ত্রণা করছে, তার সঙ্গে কিছু খাবারও নিয়ে এসো। তুমি এক কাজ করো, আমার জন্য পকোড়া আর মিক্স চাউমিন বানিয়ে আনো। আচ্ছা বেশ, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, কিন্তু পকোড়া বা চাউমিন বানানোর মতো কোনো উপকরণ তো বাড়িতে নেই, তাই তুমি এখনকার মতো চা বিস্কুট দিয়ে খেয়ে নাও। না না, আমার শুধু চা খেতে ভালো লাগে না, চায়ের সঙ্গে আমার অন্য খাবারগুলোও লাগবে। তোমার কাছে যদি পকোড়া কিংবা চাউমিন বানানোর মতো উপকরণ না থাকে তাহলে তুমি বাজারে গিয়ে দরকারি জিনিসগুলো কিনে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও, আমার খুব খিদে পেয়েছে। মৌসুমীর কথা শুনে অনিল অবাক হলেও সে নতুন বউয়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, তাই সে তখনই বাজার থেকে পকোড়া এবং মিক্স চাউমিন বানানোর উপকরণ কিনে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে মৌসুমীকে চা, পকোড়া এবং চাউমিন বানিয়ে খেতে দেয়। আমার খেতে এত পেট ভরে গেছে, আমি আর নড়তেই পারছি না। সারাদিন বিয়ের ভারী ভারী শাড়ি গহনা পরে থাকার জন্য আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে। তুমি রাত্রিবেলা আমার জন্য আলু ভাতে ডিম ভাতে ভাত রান্না করে দিও, কেমন? দেখো, আমিও তো বিয়ে করতে গিয়েছিলাম, আমারও তো ভীষণ ক্লান্তি লাগছে। হিসাব মতো বিয়ের পরে তো তোমারই রান্না বান্না করার কথা, তাহলে তুমি আমাকে হুকুম করছো কেন? বাড়িতে মা দেখতে পেলে ভীষণ বকাবকি করবে তো। তুমি মাকে বলবে কেন? বিয়ের সময় তো বলেছিলে আমার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নেবে, তাহলে এখন আমাকে রান্না করে দেওয়ার দায়িত্ব তোমার। তুমি রান্না না করে দিলে আমি কি খাবো? আমি তো নিজে রান্না করতে জানিই না। তুমি যদি এরকম করে কথা বলতে থাকো আমি তো আমার মায়ের কাছে ভীষণ বকা খাবো। আচ্ছা বেশ, আমি আজকের মতো আলু ভাতে ভাত রান্না করে দিচ্ছি, কিন্তু কালকে থেকে আমি কোনো কাজ করতে পারবো না বলে দিলাম। সব রান্না কিন্তু তোমাকেই করতে হবে। কালকের কথা কালকে দেখা যাবে, আগে আজকে তো খেয়ে বাঁচি। আজকে তোমার রান্না করা মিক্স চাউমিন আর পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই এবার থেকে আমি শুধু তোমার হাতেরই মিক্স চাউমিন খাবো। মৌসুমীর কথা শুনে অনিল খুবই বিপদে পড়ে, তাই সে চুপচাপ রান্নাঘরে গিয়ে আলু ভাতে ভাত রান্না করে রেখে দেয়। অনিল মৌসুমীকে রাতের খাবার পরিবেশন করতে বলে, যার ফলে নতুন বউকে খাবার পরিবেশন করতে দেখে সবাই ভাবে আজকে হয়তো নতুন বৌমাই রান্না করেছে। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালে অনিল অফিসে চলে যাওয়ার পর, যা, আমার বরটা তো অফিসে চলে গেল, এখন আমি কাকে দিয়ে রান্না করাই? আমি নিজেও তো রান্না করতে জানি না, তার উপর বাপের বাড়িতে থাকতে সব কাজ আমার দাদা আর বাবাই তো করে দিত। আমার শাশুড়ি মাও তো রান্না বান্না করতে পারে না। এক কাজ করি, আমি বরং আমার শ্বশুর মশাইকে দিয়ে রান্না করিয়ে নিই। আসলে মৌসুমীর শাশুড়ি মা নির্মলা দেবী অসুস্থ হওয়ায় সে সারা বছরই হুইল চেয়ারে বসে থাকে, তাই বাড়িতে অনিল এবং তার দুই ভাই আকাশ এবং শ্যামল প্রত্যেকদিন রান্নাবান্না করে থাকতো। অন্যদিকে মৌসুমীর শ্বশুর মশাই সুশান্ত বাবু টুকটাক রান্নাবান্না করতে পারত, কিন্তু বাড়ির ছেলেদের বাইরে অনেক কাজের চাপ থাকায় তাদের পক্ষে প্রত্যেকদিন ৩-৪ বেলা করে রান্নাবান্না করা মোটেই সম্ভব হয়ে ওঠে না। তাই সুশান্ত বাবু অনিলের সঙ্গে মৌসুমীর বিয়ে দেয়, কিন্তু মৌসুমী শ্বশুর বাড়িতে আসার পর কিছুতেই রান্নাবান্না করতে চায় না। বাবা, আপনি লুচি আলুর দম খেতে খুব ভালোবাসেন তাই না? আমারও কিন্তু লুচি আলুর দম খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে পায়েস থাকলে তো সকালের জলখাবারটা একদম জমে যাবে। মৌসুমীর কথা শুনি সুশান্ত বাবু একটু অবাক হয়। তুমি কি করে জানলে আমার লুচি আলুর দম পছন্দ? আমার তো লুচি আলুর দমের সঙ্গে পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তুমিও তার মানে আমারই মতো লুচি আলুর দম লাভার? হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন, আমিও লুচি আলুর দম লাভার। কালকে অনিল বলছিল আপনি নাকি এত ভালো লুচি আলুর দম রান্না করেন যে বাড়িতে সবাই হাত চেটে পুটে লুচি খেয়ে ফেলে। তা বটে, এই বাড়ির সবচেয়ে ভালো লুচি আলুর দম আমিই বানাই। তোমার শাশুড়ি মা আমার মতো অত ভালো লুচি আলুর দম বানাতে পারে না। আমি আজকে ভাবছিলাম আপনাদের জন্য লুচি আলুর দম রান্না করব, কিন্তু অনিলের কাছে আপনার প্রশংসা শোনার পর মনে হচ্ছে আমার লুচি আলুর দম আপনার একদমই ভালো লাগবে না। তার থেকে বরং আপনি আজকে লুচি আর আলুর দম বানিয়ে দিন, আমি আপনার পাশে দাঁড়িয়ে থেকে সব শিখে নেব। বৌমার কথা শুনে সুশান্ত বাবু রান্নাঘরে গিয়ে লুচি এবং আলুর দম বানানোর প্রস্তুতি নিতে থাকে। আর যা দেখে মৌসুমী মনে মনে ভাবে,
যাক বাবা, জল খাবারটা তাহলে শ্বশুর মশাই বানিয়ে দিচ্ছে, বাঁচা গেল। আমার রান্না করতে একটুও ভালো লাগে না, এবার দুপুরের রান্নাটা আমার দেওরকে দিয়ে করাবো। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুশান্ত বাবু লুচি এবং আলুর দম রান্না করে ফেলে, আর মৌসুমী কিছুক্ষণের মধ্যেই সবাইকে লুচি এবং আলুর দম পরিবেশন করে। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর মৌসুমী বাজারের ব্যাগ নিয়ে বিরিয়ানি রান্নার বিভিন্ন রকম উপকরণ কিনে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে মৌসুমী তার 20 বছর বয়সী কলেজে পড়া দেওরের ঘরে গিয়ে বলে, আকাশ তুমি কি করছো? আমি তোমার সঙ্গে একটু আলাপ করতে এলাম। আসলে আমি বিরিয়ানি রান্না করছিলাম, কিন্তু বিরিয়ানি রান্না করতে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার মাথাটা যেন কেমন ঘুরে গেল। ভাবলাম যদি রান্না করতে করতে মাথা ঘুরে আমি পড়ে যাই, তাই তোমাকে সাহায্য করার জন্য ডাকতে এলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলো না কি হেল্প করতে হবে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। চলো রান্নাঘরে যাই, তা না হলে বিরিয়ানি বানাতে গিয়ে অনেক লেট হয়ে যাবে। এই বলে আকাশ তখনই বৌদির সঙ্গে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে মৌসুমী আকাশের সঙ্গে গল্প করতে শুরু করে, আর সেই সাথে মৌসুমী মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে সে আকাশকে দিয়ে বিরিয়ানি রান্না করাবে। আচ্ছা আকাশ, বিরিয়ানি তো অনেক রকমের হয়, তোমার কেমন ধরনের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে? আজকে তোমার পছন্দের বিরিয়ানি রান্না হবে, তুমি কেমন বিরিয়ানি খেতে পছন্দ করো বলো। হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে, তুমি আমাকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে দাও। আর মা তো কিছুতেই বাড়িতে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করতে দেয় না, তবে তুমি যদি আজকে রান্না করো তাহলে মা হয়তো নতুন বউ বলে কিছু বলবে না। মা, হায়দ্রাবাদি বিরিয়ানি আমি ঠিক করে রান্না করতেই পারি না। আমি আজকে বিরিয়ানি রান্না করব বলে বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এলাম, কিন্তু দেখো আজকে আমার শরীরটা এমন খারাপ করলো, মনে হচ্ছে না আজকে আমি বিরিয়ানি রান্না করতে পারবো। এই বলে মৌসুমী একটু মাথা ঘোরার নাটক করতে শুরু করে, যা দেখে আকাশ বিপদে পড়ে। কারণ এরই মধ্যে মৌসুমী আকাশের কানে হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার কথা তুলে দেয়, তাই আকাশেরও হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা হয়। আরে বৌদি, তুমি টেনশন নিচ্ছ কেন? ইউটিউব আছে তো, ইউটিউব দেখে তুমি ঠিক বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। এই নাও, আমি তোমাকে রেসিপি সার্চ করে দিচ্ছি। এই শুনে মৌসুমী আবার মাথা চক্কর দেওয়ার নাটক করতে শুরু করে। ওরে বাবা, আমার ভীষণ মাথা ঘুরছে। আকাশ, তুমি একটা কাজ করো, আমি বাজার থেকে বিরিয়ানি বানানোর জিনিসপত্রগুলো এনে দিয়েছি, তুমি ইউটিউব দেখে একটু কোনো রকমে বিরিয়ানি রান্না করে ফেলো। বিরিয়ানি রান্না হয়ে গেলে আমাকে দেখো, আমি পরিবেশন করে দেব, তাহলে মা ভাববে হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমি রান্না করেছি, তুমি তাহলে মায়ের কাছে বকাও খাবে না। এই শুনে আকাশ কোনো রকমে ইউটিউব দেখে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে। অন্যদিকে মৌসুমীর শাশুড়ি মা নির্মলা দেবী কিছুই জানতে পারে না। 2-1 ঘন্টার মধ্যে আকাশের বিরিয়ানি রান্না হয়ে গেলে আকাশ মৌসুমীকে বিরিয়ানি পরিবেশন করতে বলে। ফলে নির্মলা দেবী ভাবে আজকে দুপুরের রান্নাটাও নতুন বৌমা করেছে। আজকে তো কোনো রকমে বুদ্ধি খাটিয়ে বাড়ির ছেলেদেরকে দিয়ে রান্না করিয়ে নিলাম। এতগুলো লোকের রান্না আমি একা একা মোটেই করতে পারতাম না, বাড়ির সবাইকে দিয়ে রান্না করিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র শ্যামলকে দিয়ে রান্না করানো বাকি আছে। এই ভেবে মৌসুমী শ্যামলের ঘরে গিয়ে বলে, শ্যামল, আমার বাপের বাড়ি থেকে কিছু দরকারি জিনিসপত্র আনতে যেতে হবে, তোমার দাদা তো বাড়িতে নেই, তুমি কি আমার সঙ্গে আমার বাপের বাড়িতে যেতে পারবে? আমরা আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। এই বলে মৌসুমী শ্যামলকে নিয়ে নিজের বাপের বাড়িতে যায়। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার পরও মৌসুমী ক্লান্তির অজুহাত দেখিয়ে তার দেওর শ্যামলকে দিয়ে রান্নাবান্না করায়। শ্যামলও মৌসুমীর কথা খুব সহজে বিশ্বাস করে, যার ফলে শ্যামল নিজে রান্নাবান্না করে সবাইকে খেতে দেয়। এভাবেই মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করার পর মৌসুমী বিকেল বেলাতে শ্যামলের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে আসে। শ্যামল, আজকে দুপুরের রান্নাটা তুমি দারুণ করেছিলে, রাত্রিবেলাও যদি ওরকম রান্না করে দিতে তাহলে খুব ভালো হতো। আসলে আমার প্রেশারটা ভীষণ লো, রান্না করতে গেলেই আমার মাথা ঘোরে। বাপের বাড়িতে আমি কখনো রান্না বান্না করিনি তো, তাই শ্বশুর বাড়িতে এসে রান্না করতে আমার একটু অসুবিধা হচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই রান্না শিখে নেব। বৌদির কথা শুনে শ্যামল আবার রাত্রিবেলা আলু পরোটা এবং চিকেন কারি বানায়। কিন্তু রান্না শেষ হওয়া মাত্রই শ্যামলের ভীষণই খিদে পেয়ে যায়, তাই শ্যামল দুটো আলু পরোটা এবং চিকেন কারি নিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করে। আর ঠিক তখনই শ্যামলের সঙ্গে তার মায়ের দেখা হয়। মা দেখো, আজকে আমি আলু পরোটা চিকেন কারি বানিয়েছি, তোমার তো আলু পরোটা চিকেন কারি খেতে ভীষণ ভালো লাগে। তুই রান্না করেছিস? তাহলে আমাদের বৌমা এতক্ষণ কি করছিল? ওর তো রান্না করার কথা, তুই রান্না করলি কেন? আসলে বৌদির খুব শরীর খারাপ লাগছিল তো, তাই আমাকে রান্না করতে বললো। তাছাড়া আজকে বৌদির বাপের বাড়িতে গিয়েছিলাম,
ওখানে আমি আজকে রান্না করেছি। কালকে আকাশ বিরিয়ানি বানিয়েছিল। বৌদি বলছিল রান্না করতে গেলেই নাকি মাথা ঘোরাই। বিয়ের পরের দিনও তো দাদাকে দেখলাম রান্নাঘরে পকোড়া চাউমিন বানাচ্ছিল। এই কথা শুনে নির্মলা দেবী ভীষণই রেগে যায়। তাই সে তখনই বৌমাকে ডেকে পাঠায়। তুমি তো দেখছি আমাদের বাড়ির সবাইকে টুপি পরিয়ে ভালোই রান্না বান্না করাচ্ছ। বাড়ির ছেলেরা বাইরে কাজ করবে নাকি তোমার হুকুম শুনে রান্না করবে? তোমাকে কি পায়ের উপর পা তুলে খাওয়ানোর জন্যই বাড়িতে আনা হয়েছে? আজ থেকে তোমাকে সবার জন্য 10 রকমের রান্না একা একা করতে হবে। একটুও যদি গড়বড় হয়েছে তাহলে আমি তোমাকে তখনই বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এই শুনে মৌসুমী খুবই বিপদে পড়ে। তাই সে তখনই রান্না করতে রান্নাঘরে চলে যায়। আর নির্মলা দেবীও মৌসুমীর পেছন পেছন রান্নাঘরে গিয়ে বসে থাকে। যার ফলে মৌসুমী পারুক কিংবা নাই পারুক তাকে 10 রকমের পদ রান্না করতেই হয়। আর এভাবে নির্মলা দেবী মৌসুমীকে দিয়ে প্রত্যেকদিন বেশি বেশি করে রান্না বান্না করায়। যার ফলে মৌসুমী রান্নাঘর থেকে বাইরে বেরোনোর সময় পায় না। মৌসুমীর এরকম অবস্থা দেখে তার শ্বশুর মশাই সুশান্ত বাবুর খুবই খারাপ লাগে। দেখো, ও বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, কিন্তু রোজ ওকে দিয়ে 10 রকম পদের রান্না করানো তো মুখের কথা নয়। বৌমা যদি রোজ 10 রকম পদ রান্না করতে থাকে তাহলে রান্নাঘর থেকে বেরোনোরই তো সময় পাবে না। আমি আজকে থেকে বৌমাকে রান্না বান্না করার জন্য সাহায্য করব ঠিক করেছি। না, ওটা ওর কর্মের ফল। বেশি চালাকি খাটাতে কে বলেছিল? এখন দেখো কেমন মজা লাগে। নিজের স্ত্রীর কথা উপেক্ষা করেই সুশান্ত বাবু তখনই রান্নাঘরে যায়। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও আপনাদেরকে রান্না করতে বলবো না। আসলে আমার বাবা দাদা আমাকে বাপের বাড়িতে কোনোদিনও রান্না করতে দেয়নি, তাই আমার একদমই রান্না বান্না করার অভ্যাস নেই। আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে চালাকি করে আমি আপনাদের সবাইকে দিয়ে রান্না বান্না করিয়ে নেব, কিন্তু আমার এখন মনে হচ্ছে এরকম করা আমার একদমই উচিত হয়নি। এই বলে মৌসুমী খুবই কাঁদতে থাকে, কিন্তু সুশান্ত বাবু কোনো রকমে মৌসুমীর কান্না থামায় আর মৌসুমীকে রান্নায় সাহায্য করতে শুরু করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আকাশ এবং শ্যামলও অফিস থেকে বাড়িতে ফিরে আসে আর মৌসুমীকে রান্না বান্নায় সাহায্য করে, যা দেখে মৌসুমী খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মৌসুমী বাড়ির ছেলেদের সাহায্য নিয়ে খুব ভালো মতো রান্না বান্না শিখে নেয়। আর এখন মৌসুমী জোর করে কখনো বাড়ির ছেলেদেরকে দিয়ে রান্না বান্না করায় না। সে নিজে খুশি মনে রান্না করে সবাইকে খাওয়ায়। তবে যতটা সম্ভব মৌসুমীকে রান্না বান্নায় বাড়ির ছেলেরা সাহায্য করে থাকে। কয়েকদিনের জন্য বলে কেউ যদি এখন 6 মাসের জন্য ডুব দিয়ে দেয় তাহলে আমার দিদির কি দোষ? দিদি তো বাইরে কাজ করে, ঘরের কাজ তো দিদি করতে পারে না। দিদির তো সবসময় একজন লোকের দরকার। এই তুই চুপ কর তো। দিদি দিদি আবার কি বলছিস? হ্যাঁ, কদিন হয়েছে তুই কাজ করছিস? কাজটা তো আমিই তোকে পাইয়ে দিয়েছিলাম। তখন তো কাজ পাইয়ে দেওয়ার জন্য তোর থেকে আমি কিচ্ছু চাইনি। এখন যেটা চাইছি সেটা দে আর চুপচাপ এখান থেকে কেটে পড়। দেখো দিদি, আমাকে কাজ দিয়েছে বলে খোটা দিচ্ছে, তোমার সামনে আমাকে অপমান করছে। তুমি কিচ্ছু বলছো না? তুমি তো জানোই আমি তোমার বাড়িতে কাজ করব বলে আরো 3টে বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। এখন যদি এখানকার কাজও আমার হাত থেকে চলে যায় তাহলে আমি কি খাবো? তুই 3টে বাড়ির কাজ ছেড়ে দিয়েছিস? এত মিথ্যা কথা! সারাদিন দিদির বাড়িতে থেকে বিকেল বেলা তো সব বাড়িতে কাজ করিস। তুই কি ভাবিস আমি কোনো কিছু খবর পাই না? আমি আমার মায়ের চিকিৎসার জন্য 6 মাস আসতে পারিনি, কিন্তু এখানকার সমস্ত খবরই আমি নিয়েছি। কাজের বউ নাকি একেবারে গোয়েন্দা গিন্নি তা তো বোঝার উপায় নেই। এই, তুই কাজের মাসে লোকের বাড়িতে কাজ করবি, খাবি দাবি, ঘুমাবি, তুই কেন অন্যের পেছনে গোয়েন্দাগিরি করবি? গোয়েন্দাগিরি যখন করবি তখন শুধু শুধু আমার কাজটা খেয়ে লাভ কি তোর? শিউলি, ব্যাস, আর কোনো কথা নয়। দোষটা কিন্তু তোর। তুই আমাকে বলেছিলিস কয়েকদিন পরে আসবি, কিন্তু তুই আসিসনি। কেন আসছিস না, কতদিন পরে আসবি সেসবও তো আমাকে খবর দিসনি। আমাকে তো কাউকে না কাউকে রাখতেই হতো, তাই না? সে তো রাখতেই হতো। এই পাপিয়াকে তো আমি ঠিক করে দিয়ে গিয়েছিলাম। আমি যে 6 মাস আসিনি, ওই 6 মাসটা এ কাজ করেছে। এবার ওকে বাড়ি চলে যেতে বলো। এই নিয়ে আবার শিউলি এবং পাপিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কেউই মনিকার বাড়ির কাজ ছেড়ে যেতে একটুও রাজি হয় না। আসলে মনিকা তার কাজের লোকেদের সঙ্গে এত ভালো ব্যবহার করত যে কেউ একবার সেখানে কাজ করতে এলে সহজে ছেড়ে যেতে চাইতো না। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা, যখন মনিকা আর সঞ্জয় দুজনেই চাকরিতে ট্রান্সফার নিয়ে এই নতুন শহরে আসে। তারা দুজনেই চাকরিজীবী হওয়ায় মনিকার ঘরের কাজকর্ম করার জন্য যে কোনো একজনের প্রয়োজন পড়ত। আর সেই কারণে মনিকা অনেক খোঁজাখুঁজি করার পর শিউলি নামের একজনকে তার বাড়িতে কাজে রাখে।
শিউলি খুবই ভালোভাবে মনিকার খেয়াল রাখতো। অপরদিকে মনিকাও শিউলির সঙ্গে খুব ভালো মতো ব্যবহার করত। শিউলি, কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি চলে আসিস। আমাকে কালকে অনেক ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। তুই যদি সকাল সকাল না আসিস তাহলে আমাকে আর তোর দাদাকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যেতে হবে। শুধু শুধু তুমি শিউলিকে কেন প্রেসার দিচ্ছ? ওর তো ঘর সংসার আছে, ও সারাদিন আমাদের বাড়িতে কাজ করে, রাতটুকু তো একটু বিশ্রাম নাই। আর সেই বিশ্রামটা যদি ঠিকঠাক ভাবে না করতে পারে তাহলে পরের দিন কাজ করতে পারবে না তো। তাহলে কি করব? তুমি একটা আইডিয়া দাও, যাতে আমাদের দুজনেরও অসুবিধা না হয় আর শিউলিরও কোনো অসুবিধা না হয়। অফিসে যাওয়ার পথে রাস্তায় কোনো একটা দোকান থেকে কিছু একটা খাবার খেয়ে নেবো, আর তা না হলে গাড়িতে বসে খেতে খেতে চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার মনে হয় এতে টাইমটাও কম লাগবে। এই নাকি তোমরা আমাকে নিজেদের বোন ভাবো, আর বোনের কাছে সাহায্য চাইতে এত কিছু ভাবতে হচ্ছে? তুমি জানো না দাদা বাবু, মনিকা দিদির এত সকালবেলা তেলে ভাজা খেলে দিদির তো শরীর খারাপ করে। সেই মনে আছে একবার কচুরি খেয়ে কি অবস্থা হয়েছিল? একেই এত সকালবেলা বেরোবে, তার উপরে বাইরে খাবে, সারা দিন কাজ করবে কি করে? এইসব অনাচার আমি কিছুতেই হতে দেব না। তাহলে তুই একটা কাজ কর শিউলি, তোর মেয়েটাকে আমাদের এখানে নিয়ে চলে আয়। তোরা মা মেয়ে দুজনে মিলে আজকে এখানেই থেকে যাবি। আশা করি তোর স্বামী কিছু মনে করবে না। আর যদি মনেও করে তুই আমার সাথে কথা বলিয়ে দিবি, আমি বুঝিয়ে বলে দেব। তাহলে সাত সকালবেলা তোকে ঘুম থেকে উঠে এত দূরে আসতে হবে না। আইডিয়া কিন্তু তোর দিদি একদম ঠিক দিয়েছে শিউলি। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি এক্ষুনি বাড়িতে গিয়ে তোর মেয়েকে নিয়ে চলে আসবে। ও তো আবার মা ছাড়া থাকতে পারে না, ও থাকলে আমাদের বাড়িটা বেশ ভালোই ভরা ভরাও লাগবে। আর তোরা তো মা মেয়ে দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসিস, তোর মেয়েকে নিয়ে আয়। আমি ততক্ষণে আমাদের সবার জন্য বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। মনিকা এবং সঞ্জয়ের ব্যবহারে শিউলির চোখে জল চলে আসে। সে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে পড়ে এবং মনিকাদের ড্রাইভার শিউলিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পরেই শিউলি তার ছোট্ট 5 বছরের মেয়ে পিঙ্কিকে নিয়ে মনিকাদের বাড়িতে আসে। এভাবেই খুব সুখের সঙ্গে তাদের দিন কাটতে থাকে। শিউলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিকাদের বাড়িতে কাজ করত। কখনো কখনো মনিকা তাকে যেসব কাজ করতে বলতো না, শিউলি সেই কাজগুলো করে রাখতো। শিউলি সবসময় নজর রাখতো যেন কোনোভাবে মনিকা কিংবা সঞ্জয়ের কোনো অসুবিধা না হয়। শিউলির যে কোনো রকম দরকারে মনিকা তাকে দুহাত ভরে সাহায্য করত। এমনই একদিন, দিদিমণি, আমি তোমার কাছে যখন যেটা চেয়েছি তুমি তখনই আমাকে সেটা দিয়েছো। আমি আজকেও তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আমি আশা করছি তুমি সেটাও আমাকে দেবে। আমি এই বাড়িতে যতদিন আছি তুইও ঠিক ততদিনই এই বাড়িতে কাজ করছিস। তুই এখন আমাদের বাড়ির সদস্য হয়ে গেছিস। তোর দরকারে সাহায্য করাটা আমার কর্তব্য। তুই বল না, তোর কি চাই? আমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে যাব। আমার মায়ের শরীরটা ভালো নেই গো, বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, একা একা থাকে। তাই ভাবছি কয়েকদিন একটু মায়ের কাছ থেকে ঘুরে আসবো। শিউলির কথা শুনে মনিকা একেবারে আটকে ওঠে। কয়েকদিনের জন্য মায়ের কাছে যাবি মানে? কদিনের জন্য যাবি? 2 দিন নাকি 3 দিন? তুই কিন্তু আমাকে ভয় দেখাচ্ছিস শিউলি। না গো দিদি ভাই, ভয় দেখাচ্ছি না, আমি সত্যি মায়ের কাছে যাব। পিঙ্কিটা অনেকদিন দিদির বাড়িতে যাবে বলে লাফাচ্ছে, ওরও তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ওকেও নিয়ে যাব। 1 মাস মতো থাকবো হয়তো। কি? কতদিন? 1 মাস? তুই ভেবে বলছিস তো? তুই 1 মাস আমার বাড়িতে কাজ করতে না এলে আমার সংসার তো ভেসে যাবে। তুই আমাকে এরকম ভাবে বিপদে ফেলে দিলি শিউলি। আমি তোমাকে কোনো বিপদে ফেলিনি দিদিমণি। আমি আগে থেকে একটা মেয়েকে বলে রেখেছি তোমার বাড়িতে কাজ করার জন্য। আমি যে 1 মাস আসবো না তখনও তোমার বাড়িতে কাজ করে দেবে। সে যদি তোর মতো গুছিয়ে আমার সংসারটাকে সামলাতে না পারে, সে যদি তোর মতো পরিষ্কার করতে না পারে, যদি রান্নার হাত তোর মতো ভালো না হয়, তখন আমি কি করব বল? আমার সব খোঁজ নেওয়া হয়ে গেছে দিদি, তুমি চিন্তা করো না। আমার অনুপস্থিতিতে তোমার বাড়িতে যে কাজ করবে সে আমার মতোই সবকিছু সামলে নেবে। এভাবেই শিউলি মনিকাকে নানান রকম ভাবে তার বাড়িতে নতুন কাজের লোকের ব্যাপারে বলতে থাকে। প্রথম প্রথম রাজি না হলেও নিজের সমস্যার সমাধান করতে মনিকা শিউলির কথায় রাজি হয়। মনিকা শিউলির অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাকে বেশ কিছু টাকাও দেয়। পরের দিন থেকে শিউলির জায়গায় পাপিয়া কাজে আসতে শুরু করে। পাপিয়ার সাথেও মনিকা যথেষ্ট ভালো ব্যবহার করে, তার জন্য মাঝে মধ্যে খাবার এবং অন্যান্য জিনিসপত্র কিনে আনে। এভাবে অনেকগুলো মাস কেটে যায়। 1 মাসের কথা বলে শিউলি প্রায় 6 মাস কাটিয়ে দেয়। একদিন, তুমি আজও আমার জন্য খাবার এনেছো দিদি? তুমি কি করে জানলে বলো তো যে আমি শম্ভু দাদার দোকান থেকে চাউমিন খেতে ভালোবাসি? আমি অনেকবার অফিস থেকে ফেরার পথে তোকে ওখান থেকে চাউমিন কিনে খেতে দেখেছি, তাই তো সময় থাকলেই তোর জন্য নিয়ে চলে আসি।
তুই এখন যা কাজ করছিস ওটা থামিয়ে আগে খেয়ে নে, তারপর বাকি কাজটা পরে করবি। আমি এত বাড়িতে কাজ করেছি, সবাই কেমন যেন কাজের লোকের মতোই ব্যবহার করে, কিন্তু একমাত্র তুমিই আমাকে ভালোবাসো। শিউলি ফিরে আসলেই তো আমাকে চলে যেতে হবে, এটা ভেবেই আমার কষ্ট হয়। সে তো 1 মাস বলে 6 মাস কাটিয়ে দিল, আমার মনে হয় না সে আর আসবে বলে। তুই শান্তি করে মন দিয়ে আমার বাড়িতে কাজ কর, যতদিন তুই ঠিকঠাক ভাবে কাজ করবি ততদিন কেউ তোকে আমার বাড়ি থেকে তাড়াতে পারবে না। তার মানে আজ থেকে আমি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের লোক? কি যে মজা হচ্ছে না, আমি কি বলবো তোমাকে। এই খুশিতে আজকে আমি তোমাকে আর দাদা বাবুকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো। পাপিয়ার সাথে কথা বলে মনিকা সেখান থেকে চলে যায়। পাপিয়াও মনের সুখে রান্না করতে থাকে। এইভাবে আরো কয়েকদিন কাটে। হঠাৎই একদিন মনিকাদের বাড়িতে শিউলি ফিরে আসে। তাকে দেখে মনিকা এবং পাপিয়া দুজনেই খুবই অবাক হয়। পাপিয়া, কাল থেকে তোর আসার কোনো দরকার নেই, আমি এসে গেছি, এবার আমিই কাজ করব। তুই আজকের মধ্যে তোর যা যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নে। মামার বাড়ির আবদার নাকি? আমাকে দিদি বলে দিয়েছে আমি এখন এখানকার পার্মানেন্ট কাজের বউ। তুমি কোথাকার কে, হ্যাঁ, যে তোমার কথাই কালকেই আমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে? আমি থাকবো না বলেই তো আমি তোকে কাজটা দিয়েছিলাম। এখন যখন আমি এসে গেছি তাহলে তোর তো আর দরকার নেই। মনিকা দিদির বাড়িতে আমি সেই শুরু থেকে কাজ করে এসেছি, আর ভবিষ্যতে আমিই করব। তুমি 1 মাস বলে 6 মাসের জন্য ডুব মেরেছো। তোমার নিজের কথার কোনো দাম নেই, আবার তুমি আমাকে কাজ থেকে বের করে দেবে বলছো? আমি কিছুতেই এখান থেকে যাব না, দেখি আমাকে কে এখান থেকে বের করে। এভাবে শিউলি এবং পাপিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। মনিকা অনেক ভাবনা চিন্তা করেও সেই সমস্যার সমাধান করতে পারে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। শিউলিও কাজে আসে, আবার পাপিয়াও কাজ করতে আসে। মনিকা চেয়েও কাউকে কাজ থেকে চলে যেতে বলতে পারে না, আর এই কারণেই সঞ্জয় এবং মনিকা দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এবার আমি কি করব সঞ্জয়? শিউলি আমার নিজের বোনের মতো, ও আমাদের এই শহরে থাকা শুরু থেকে আমাদের সাথে আছে, আমাদের কত রকম ভাবে সাহায্য করেছে। ওকে আমি কিছুতেই কাজ থেকে ছাড়াতে পারবো না। অন্যদিকে পাপিয়া যেই সময় সাহায্য করেছে সেই সময় শিউলি আমার পাশে ছিল না, তাই ওর অবদানটা ভুলে যেতেও আমি পারবো না। আমার একেবারে জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দোষটা তোমারই। তুমি সবাইকে এত ভালোবাসো আর এত তাড়াতাড়ি নিজের বানিয়ে নাও যে কেউই তোমার বাড়ির কাজ ছেড়ে চলে যেতে চায় না। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি কালকের মধ্যেই জানতে পেরে যাবে কাকে তুমি আসলেই নিজের বানাতে পেরেছো আর কে এখনো তোমাকে পর ভাবে। এই বলে সঞ্জয় মনিকাকে অনেক রকম ভাবে বোঝাতে থাকে। পরের দিন সকাল হতেই আবার শিউলি এবং পাপিয়া দুজনেই তাদের বাড়িতে এসে ঝগড়া শুরু করে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে মনিকা খুব জোরে চিৎকার করে ওঠে। মনিকা শিউলি এবং পাপিয়া দুজনকে জানিয়ে দেয় যে মনিকার আর কোনো কাজের লোকের দরকার নেই। তোমার তো অফিস থাকে, অফিসে যাওয়ার আগে কাজ, অফিস থেকে বাড়ি এসে কাজ, তুমি একা হাতে পারবে না। চিন্তা করিস না শিউলি, আমি এবার থেকে বাড়িতেই থাকবো। আমার আর তোর দাদার দুজনেরই চাকরিটা চলে গেছে। আসলে আমাদের কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে। নতুন কোনো চাকরি পেতে এখনো 2-3 মাস সময় লাগবে। তোদের মধ্যে কেউ যদি ততদিন মাহিনা ছাড়া আমার বাড়িতে কাজ করতে পারিস তাহলে আমি তোদেরকে রাখতে পারবো, না হলে তোরা দুজনেই এখান থেকে চলে যা। এই কেস করেছে 3 মাস ফ্রিতে এত কাজ, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা। বাবারে বাবা, আমি তো পারবোই না। আমি বরং শিউলিকেই ফাঁসিয়ে দিই। বলছিলাম কি দিদিমণি, শিউলি অনেকদিন পরে ফিরে এসেছে, তুমি বরং ওকেই কাজে রাখো, আমি চলি বুঝলে। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু বিনামূল্যে কাজ করার কথা শুনেও শিউলি সেখানে দাঁড়িয়ে থাকে। শিউলির এই ব্যবহারে মনিকা একেবারে অবাক হয়। মনিকা শিউলিকে জিজ্ঞাসা করে যে সে কেন সেখান থেকে চলে গেল না। পাপিয়া তোমার নিজের লোক নয় গো দিদি, ও তোমার বাড়িতে কাজ করতে আসতো। আমি তোমার নিজের লোক, তুমি আমার সব রকম সমস্যায় সবসময় আমার পাশে থেকেছো, আর আজকে তোমার এত বড় সমস্যায় আমি তোমাকে একা ফেলে চলে যাব? তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবে না, আমি তোমার সব কাজ করে দেব। তোমরা শুধু অন্য চাকরি খোঁজার ব্যবস্থা করো। মনিকা এবং সঞ্জয়ের বুঝতে বাকি থাকে না যে তাদের নতুন কাজের বউ নাকি পুরানো কাজের বউ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। শিউলির ব্যবহারে তারা খুশি হয়ে তাকে জানিয়ে দেয় যে তাদের চাকরি যাওয়ার কথাটা মিথ্যা ছিল। তারা খুশি হয়ে শিউলির মাহিনাটাও বাড়িয়ে দেয়। এইভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।